আজকে আমরা 2025 সালে ঢাকা বোর্ডে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কণিক থেকে আসা প্রশ্নটি সমাধান করব। দেখো 2025 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল তা দৃশ্যকল্প দেওয়া আছে 9x² - 16y² - 36x - 32y - 124 = 0 একটি অধিবৃত্তের সংখ্যা। ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে x² / 9 + y² / 5 = 1 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। উদ্দীপকের অধিবৃত্তটির প্রমিত আকারে প্রকাশ করে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। 3y² - 10x - 12y - 18 = 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু হতে উদ্দীপকের অধিবৃত্তের অসীম তটের লম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে ক নাম্বার প্রশ্ন এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা E = 1 - b² / a² তার রুট। তাহলে E = √1 - b² / a² যখন a greater b, E = √1 - a² / b² যখন a less than b। তাহলে এই দুটা সূত্র আমাদের হতে পারে। এখন যেহেতু আমাদের ক নাম্বার দেওয়া আছে x² / 9 + y² / 5 = 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি x² / 3 উপরে a² + y² √5 তার উপরে a² = 1। আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে লিখতে পারি। 1 নং সমীকরণকে উপবৃত্তের সাধারণ আকার সমীকরণ x² / a² + y² / b² = 1 এর সহিত তুলনা করে পাই। তাহলে দেখো a = 3, b = আমরা লিখতে পারি √5। তাহলে আমাদের এখানে উৎকেন্দ্রিকতা আমরা E = লিখতে পারি √1 - যেহেতু আমাদের এখানে a greater than b, তাহলে আমাদের এখানে সূত্র 1 - b² / a² তার উপরে রুট। এখন দেখো 1 - b², তাহলে √5 পুরো হোল স্কয়ার ডিভাইডেড এর মান 3 তার উপরে হোল স্কয়ার এর উপরে রুট। দেখো 1 - তাহলে 5 / 9 তার উপর রুট। আমরা এটাকে লিখতে পারি লসাগু করলে 9 - 5 / 9। তাহলে দেখো আমাদের এখানে আমরা লিখব 4 / 9 তার উপর রুট। তাহলে এটাকে রুট করলে 2/3। তাহলে এটা আমাদের উৎকেন্দ্রিকতা। এরপর দেখো উদ্দীপকের অধিবৃত্তটির প্রমিত আকারে প্রকাশ করে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা খ উদ্দীপক হতে পাই 9x² - 16y² - 36x - 32y - 124 = 0। এটা একটি অধিবৃত্তের সমীকরণ। এটাকে আমাদের প্রমিত আকারে প্রথমে আনতে হবে। তাহলে প্রমিত আকারে এনে আমরা এটাকে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে
আমরা দেখো এটাকে প্রমিত আকার আনতে হলে আমরা প্রথমে যেখানে যেখানে এক্স সংযুক্ত পদ আছে আমরা এইগুলো একত্রে করব। তাহলে এখানে আমরা প্রথমে লিখব 9x² মাইনাস 36x। এরপরে ওয়াই সংযুক্ত যে পদগুলো সেগুলো একত্রে লিখব। y 16y² মাইনাস 32y মাইনাস 124 ইকুয়াল 0। এরপরে আমাদের আমাদের x যুক্ত যে পদগুলো, এই পদগুলোর থেকে আমরা এখান থেকে এক্স স্কোয়ারের সহগ যত থাকবে আমরা ওই সংখ্যা দ্বারা কমন নিব এই অংশ থেকে। আবার ওয়াই স্কোয়ারের সহগ যত থাকবে ওইটা দ্বারা এই অংশ থেকে আমরা কমন নিব, কারণ আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 আনতে হবে। তাহলে দেখো আমরা এখানে 9 কমন নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা হবে 4x। এরপরে দেখো এখানে মাইনাস 16 কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 2y মাইনাস 124 ইকুয়াল 0। এখন আমাদের উপবৃত্তের প্রমিত আকার সমীকরণ দুই রকম হতে পারে। একটা এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল 1, অথবা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল 1। এই দুই প্রকৃতির হতে পারে। তাহলে এটা আমরা বুঝবো যখন এক্স স্কোয়ারের সাথে এক্স সংযুক্ত পদ যদি থাকে, তাহলে বুঝতে হবে আমাদের এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল 1। এই আকার সমীকরণ প্রমিত আকার এই আকারে হবে। তাহলে এই আকারে যখন হবে তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার এটা এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র আকারে আমাদের প্রথমে আনার চেষ্টা করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি 9x² মাইনাস আমরা 2 ইন্টু এক্স, এখানে 4x কে মিলানোর জন্য আমরা এখানে 2 দিলাম, তাহলে 4x, তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের যেহেতু 4টা অতিরিক্ত নেওয়া হয়েছে মাইনাস 4 আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে 16y² প্লাস 2 ইন্টু y ইন্টু 1 মিলানোর জন্য 2y প্লাস 1 এর উপরে a স্কোয়ার, আমরা 1টা অতিরিক্ত আমরা বাদ দিয়ে দিলাম, মাইনাস 124 ইকুয়াল 0। এরপরে দেখো 9x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 16y প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস 124 ইকুয়াল 0। দেখো 9 দ্বারা গুণন করা যাবে, তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 9 এবং 4 গুণ করা হয় 36 মাইনাস 16y প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 16 মাইনাস 124 ইকুয়াল 0। এখন দেখো 9x মাইনাস 2 হোল স্কোয়ার আমাদের মাইনাস 16y প্লাস 1 হোল স্কোয়ার। এরপর দেখো মাইনাস 36 মাইনাস 124 100 মাইনাস 60, এখান থেকে 16 বাদ দিলে আমাদের 144 ইকুয়াল 0। 9x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 16y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 144। যেহেতু আমাদের প্রমিত আকার আনতে হবে, মানে এই আকারটা আনবো, এই আকারটা আনতে হলে আমাদের কি করতে হবে, এই পাশে 1 রাখবো। তাহলে 1 আনতে হলে যেহেতু এখানে 144 আছে, আমরা 144 দ্বারা ভাগ করতে পারি, বা এটা এই পাশে নিয়ে আসলে 9x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড 144 16y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড 144 ইকুয়াল 144 কে 144 দ্বারা ভাগ করলে 1 হয়। এখন দেখো এটাকে আমরা 9 144 এর ভিতরে 16 বার যায়, তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড 16
এখানে ওয়াই প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড এটা 16 144 ভিতর 9 বাদ যায় ইকুয়াল 1। তাহলে দেখো আমরা লিখতে পারি এক্স, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের এই যে পাইলাম যে এখানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড 4 হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড আমাদের এখানে 3 এর উপরে স্কোয়ার ইকুয়াল 1। ইহাই অধিবৃত্তের প্রমিত আকার। এখন আমাদের একটা প্রশ্ন, আমাদের প্রথম বলছে প্রমিত আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমরা এখানে প্রমিত আকারে প্রকাশ করলাম। এরপরে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক যখন নির্ণয় করব তখন আমাদের সূত্র দেখো আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এ ই কমা 0। তাহলে এখান থেকে আমরা দেখো এর মানটা x মাইনাস 2 হোল স্কয়ার, যেহেতু প্রমিত আকার এই সূত্রের সাথে তুলনা করলে এর মান আমরা কত পাবো? 4 পাবো। b এর মান আমরা 3 পাবো, যেহেতু এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের মূলত দরকার এর মানটা হচ্ছে উৎকেন্দ্রিকতা মান আমরা অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি এটাকে আমরা যদি 1 নং সমীকরণ ধরি, তাহলে 1 নংকে এক্স স্কয়ার ডিভাইড 1 নংকে আমরা দেখো আমরা এইখানে আরেকটা কাজ করে নিতে পারি, সেটা এখানে যদি আমরা লিখতাম 1 নংকে এক্স স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার ইকুয়াল 1 এর সহিত তুলনা করি। তুলনা করে পাই। তাহলে দেখো আমরা কি করতে পারি, এখানে আমাদের a ইকুয়াল আমরা লিখতে পারি 4, লিখতে পারি, b ইকুয়াল 3 লিখতে পারি, x ইকুয়াল আমরা মূলত এখানে দেখো x ইকুয়াল আমরা মূলত লিখতে পারি x মাইনাস 2, y ইকুয়াল লেখা যাবে y প্লাস 1। এখন আমাদের খেয়াল করে দেখো আমরা এখানে আমরা এই পাশে যদি আমরা লিখি তাহলে আমাদের মূলত দরকার এর মান, উৎকেন্দ্রিকতা। এর মান আমরা অধিবৃত্তের ক্ষেত্রে আমরা লিখতে পারবো 1 প্লাস বি স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার প্লাস হয়ে যাবে। উপবৃত্তের ক্ষেত্রে 1 মাইনাস, অধিবৃত্তের ক্ষেত্রে 1 প্লাস। এখন যেহেতু আমাদের এটা হলো, যেহেতু আমাদের এই ক্ষেত্রে অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের কি হবে 1√1 প্লাস b এর মানটা আগে হবে, উপরে হবে, এর মানটা নিচে হবে। যদি আমাদের y প্লাস মানে এটা যদি আগে থাকতো, তাহলে আমাদের কি হইতো a স্কয়ারটা উপরে যেত। এখন আমরা মানটা বসিয়ে দিলে 1 প্লাস b এর মান আমরা পাইছি 3, তাহলে এখানে 3 এর উপরে a স্কয়ার ডিভাইডেড এর মান পাইছি 4, তার উপরে স্কয়ার, উপরে রুট 1 প্লাস 9 ডিভাইডেড 16 তার উপরে রুট। দেখো আমরা এটা লিখতে পারি 25 ডিভাইডেড 16। এখন আমরা এটা লিখতে পারি 5 ডিভাইডেড 4। এখন এটা আমরা উৎকেন্দ্রিকতা মান পেয়ে গেলাম। এখন মূলত আমাদের বের করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক, অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা লিখতে পারি প্লাস মাইনাস এ ই কমা 0। এখন খেয়াল করে দেখো যেহেতু আমরা এর মান পাইছি 5 ডিভাইডেড 4 আর এর মান আমরা পাইছি কত, এখানে এর মান পাইছি আমরা 4। তাহলে দেখো এখানে আমরা মান বসিয়ে দিলে আমরা এটা পেয়ে যাব। কিন্তু আমাদের এটা দেখো x এর মান, আমরা যদি খেয়াল করে দেখি এটা আমাদের x এর মান, এটা হচ্ছে y এর মান। কিন্তু আমাদের তো সমীকরণটা আছে এখানে
এই আকার এই আকার সমীকরণ আছে। এই আকার যখন সমীকরণ থাকবে তখন আমাদের এক্স মাইনাস আলফা এই অংশটুকু আমাদের এর সাথে যুক্ত হয়ে যাবে। যেমন দেখো কিভাবে আমরা লিখতে পারি, এখানে দেখো আমি এখানে দেখাই, এটা মূলত এক্স ইকুয়াল আমাদের এখানে প্লাস মাইনাস এ ই এ ই। তাহলে এক্স এর মান আমরা এখানে লিখতে পারবো, এক্স এর মান মূলত এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু ইকুয়াল প্লাস মাইনাস এর মান ফোর, এর মান 5/4। তাহলে দেখো এটা এটা কেটে গেছে, তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল প্লাস মাইনাস 5। তাহলে দেখো এক্স ইকুয়াল আমরা লিখতে পারবো প্লাস মাইনাস 5 প্লাস 2। মূলত এক্স এর মান হবে একটা 7, একটা -5 থেকে -3। তাহলে এটা হলো। আর ওয়াই এর মান আমাদের যেহেতু ওয়াই ইকুয়াল টু এই পাশে ওয়াই ইকুয়াল 0, তাহলে ওয়াই এর মান এখানে দেখো দেওয়া আছে ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে ওয়াই ইকুয়াল কত? -1। তাহলে দেখো আমরা মূলত উৎকেন্দ্রিকতার মানটা আমরা লিখতে পারবো 7 -1, অথবা অথবা আমরা লিখতে পারবো 7 -3 -1। এটা আমাদের অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমরা প্রথমে কি করব, যেটা উদ্দীপকে দেওয়া আছে ওইখান থেকে আমরা প্রমিত আকারে নিয়ে আসবো। প্রমিত আকার, ইহা প্রমিত আকারে আনার পরে আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 1 এর সহিত তুলনা করলে যেটা এ ইকুয়াল টু 4 পাইছি, বি ইকুয়াল টু 3 পাইছি, এক্স এর মান এক্স মাইনাস 2, ওয়াই এর মান ওয়াই প্লাস 1। যেহেতু আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি? প্লাস মাইনাস এ কমা 0। তাহলে এ এর মান লাগবে উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতা এই সমীকরণের ক্ষেত্রে আমরা জানি √1 + b² / a²। তাহলে দেখো মান বসিয়ে আমরা উৎকেন্দ্রিকতার মান পাইলাম 5/4। এখন যেহেতু আমাদের সমীকরণটা এই আকারে দেওয়া আছে, তাহলে এখানে তো উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ কমা 0, এটা এই সমীকরণের ক্ষেত্রে। কিন্তু আমাদের তো মূলত বের করতে হবে এই সমীকরণের উপকেন্দ্রের স্থানাঙ্ক। এর জন্য আমরা কি করব, এইটাকে এইভাবে আমাদের মানটা বের করে নিতে হবে। মানে এক্স এর মানটা প্লাস মাইনাস এ ই কমা এ ই, এইখানে এক্স এর মানটা বসিয়ে এক্স এর মান আসবে, আবার ওয়াই ইকুয়াল টু 0 এই মানটা বসিয়ে ওয়াই এর মানটা বসিয়ে এখানে একটা মান আসবে। এই মানটা বের করে মূল মানটা বসিয়ে দিলেই হয়ে গেল। এটা আমাদের খ নাম্বার উত্তর। এরপর দেখো আমরা বের করব গ নাম্বার। সমাধান করি। 3y² - 10x - 12y - 18 ইকুয়াল 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু হতে অধিবৃত্তের অসীম তটের লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করে দেখো আমরা গ নাম্বার আমরা পরাবৃত্তের শীর্ষ, তাহলে পরাবৃত্তের সমীকরণটাকে আমাদের আদর্শ আকারে নিয়ে আসতে হবে। দেওয়া আছে 3y² - 10x - 12y - 18 ইকুয়াল 0। আমরা এটাকে প্রথমে অধিবৃত্তের পরাবৃত্তের সাধারণ আকার আদর্শ আকারটা নিয়ে আসি। দেখো 3y², যার উপর a স্কয়ার থাকবে ওই অংশগুলো ওই ওয়াই যুক্ত, যেহেতু ওয়াই স্কয়ার আছে, ওয়াই যুক্ত পদগুলো আমরা বাম পাশে রেখে এক্স যুক্ত এবং ধ্রুবক পদগুলো আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে দেখো আমরা লিখতে পারি 12y ইকুয়াল 10x প্লাস 18। এখন দেখো এইখানে আমাদের 3 কমন নিতে পারি, তাহলে y² মাইনাস 4y ইকুয়াল 10x প্লাস 18। এখন 3y² এটা সূত্রে ফেলবো, যেহেতু আমাদের সাধারণ আকারের ক্ষেত্রে একটা আছে y² ইকুয়াল 4ax অথবা y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল 4ax মাইনাস আলফা। এই দুইটার মধ্যে একটা, যেহেতু এই ক্ষেত্রে একটা আসবে, তাহলে একটা যেহেতু আসবে আমরা বুঝবো কিভাবে, যদি ওয়াই স্কয়ার ছাড়া ওয়াই যার যে চলকের উপর স্কয়ার থাকবে এবং ওই চলকটা যদি স্কয়ার ছাড়া মানে 1 পাওয়ার যুক্ত কোনো পদ থাকে তাহলে আমাদের ওই ক্ষেত্রে এই আকারটা আসবে। তাহলে দেখো আমরা এখন লিখবো
-2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার। তাহলে দেখো এইখানে আমরা অতিরিক্ত 4 নিয়েছি, এটা আমরা বাদ দিয়ে দিলাম, ইকুয়াল 10x প্লাস 18। এখন দেখো আমরা লিখতে পারি 3y মাইনাস 2 হোল স্কোয়ার, দেখো এটা দ্বারা ইকুয়াল 12, ইকুয়াল আমরা দেখো লিখতে পারি 10x প্লাস 18। এখন 3y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 10x প্লাস 18 প্লাস 12, 3y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 10x প্লাস আমরা এটাকে লিখতে পারি 30। এখন দেখো আমরা y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল আমরা এইখানে আমরা প্রথমে 3 এখানে রেখে দেই, আমরা x এর সহগটা 1 আনার জন্য 10 কমন নেই, তাহলে দেখো আমরা লিখতে পারি x প্লাস কত 3। তাহলে দেখো y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 10 ডিভাইডেড 3x প্লাস। এখন আমাদের এই সমীকরণের আকারে আনতে হলে আমরা কি করব, এই 4a এই আকারটা আনবো, 4 আনতে হবে, এখানে 4 লিখবো। তাহলে আমাদের এইটুকু দেখো এর সাথে মিলে গেছে, আমাদের এই অংশটুকু এর সাথে মিলে গেছে। এখন 4 এর জায়গায় এইটুকু অংশ আছে, তাহলে আমরা এর মানটা বের করি। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি 4a ইকুয়াল 10 ডিভাইডেড 3। তাহলে এখানে দেখো তো a ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 10 ডিভাইডেড 3 গুণন 4। তাহলে দেখো এখানে 5, এটা হচ্ছে 2, তাহলে এটা লেখা যায় 5 ডিভাইডেড 6। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 5 ডিভাইডেড 6 x প্লাস 3। এভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে মূলত দেখো আমরা মূলত আমরা এইটা লিখতে পারি, অথবা হ্যাঁ আমরা এখানে লিখে দেই। এখন অতএব পরাবৃত্তটির শীর্ষবিন্দু দেখো আমরা এখানে আমরা কি পাই, শীর্ষবিন্দু বলতে মূলত বোঝায় যেরকম এই y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই ক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দু 0 0। আমাদের এই সমীকরণের ক্ষেত্রে শীর্ষবিন্দু আলফা বিটা, মূলত বোঝায় x এবং y এর সাথে যে সংখ্যা প্লাস মাইনাস আকারে থাকবে ওই সংখ্যাটাই মূলত তার শীর্ষবিন্দু হবে। যেমন দেখো এখানে y মাইনাস বিটা আছে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, তাহলে y এর ক্ষেত্রে হবে কোটির মান, x এর ক্ষেত্রে হবে ভুজের মান। x এর সাথে মাইনাস আলফা আছে তাহলে প্লাস আলফা, এবং y এর সাথে মাইনাস বিটা আছে তাহলে প্লাস বিটা। এই ক্ষেত্রে দেখো y এর সাথে আমাদের কি আছে, -2 আছে, তাহলে কোটির মান 2, x এর সাথে কি আছে, +3 আছে, তাহলে ভুজের মান -3। তাহলে শীর্ষবিন্দু আমরা এই ক্ষেত্রে লিখতে পারি, শীর্ষবিন্দু পরাবৃত্তের শীর্ষবিন্দু আমাদের এখানে -3 2, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের শীর্ষবিন্দু হতে এখন উদ্দীপকে অধিবৃত্তের অসীম তটের লম্ব দূরত্ব। তাহলে দেখো এইখান থেকে আমরা মূলত দেখো এখন কি করতে পারি, এইখান থেকে আমরা এখন অধিবৃত্তের উদ্দীপক হতে আমরা যে অধিবৃত্ত পেয়েছিলাম তার থেকে আমরা কি করব, অসীম তটের সমীকরণ বের করব। দেখো খ হতে পাই a ইকুয়াল, দেখো আমরা এখানে লিখব a ইকুয়াল আমরা মূলত পেয়েছিলাম 4, b ইকুয়াল টু মূলত পেয়েছিলাম 3। তাহলে আমরা অসীম তটের সমীকরণ আমরা এখন বের করব। x ইকুয়াল আমরা পেয়েছিলাম x মাইনাস 2, y ইকুয়াল পেয়েছিলাম y প্লাস 1। তাহলে আমরা দেখো এখন লিখব যে অতএব অসীম তটের সমীকরণ আমরা এখানে জানি y ইকুয়াল প্লাস মাইনাস b ডিভাইডেড a, এখানে x। তাহলে দেখো y এর মানটা আমাদের কত, x মাইনাস y এর মানটা y প্লাস 1, এখানে প্লাস মাইনাস
বির মান দেখো 3, এর মান দেখো 4, এখানে আমাদের x মাইনাস 2। এরপরে খেয়াল করে দেখো y প্লাস 1, আমাদের এইখানে 4, আমরা এখানে কি করতে পারি, 4টা আমরা এই পাশে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে দেখো এখানে আমাদের প্লাস মাইনাস 3x মাইনাস 2। এখন খেয়াল করে দেখো আমরা এখানে লিখতে পারি 4y প্লাস 4 ইকুয়াল প্লাস মাইনাস 3x মাইনাস 6। এখন দেখো প্লাস চিহ্ন নিলে, প্লাস চিহ্ন নিয়ে পাই, তাহলে দেখো 4y প্লাস 4, এখানে 3x মাইনাস 6, তাহলে মোট অংশটুকু ওই পাশে নিয়ে গেলে 3x মাইনাস 6 মাইনাস 4y মাইনাস 4, তাহলে দেখো আমরা লিখতে হবে 3x মাইনাস 4y মাইনাস, তাহলে দেখো এই অংশ এই পাশে গেলে আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের -10 ইকুয়াল 0। এরপর দেখো মাইনাস চিহ্ন নিয়ে পাই, তাহলে দেখো আমরা লিখতে পারি 4y প্লাস 4 মাইনাস 3x মাইনাস 6, তাহলে দেখো 4y প্লাস 4, আমাদের এইখানে দেখো মাইনাস 3x প্লাস 6, আমরা এই অংশ যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 4y প্লাস 4 প্লাস 3x মাইনাস 6 ইকুয়াল 0, তাহলে মূলত আমরা পাই 3x প্লাস 4y মাইনাস 2 ইকুয়াল 0। এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখো, এটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখো। এখন মূলত আমাদের প্রশ্নটা বলছে এই শীর্ষবিন্দু এইটা হতে এই যে অসীম তথের সমীকরণ, এই সমীকরণে কি করতে হবে, লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা এখন লম্ব দূরত্ব বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা দেখো এখানে আমরা লিখতে পারি -3 টু বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব আমরা এখানে দেখো এই মানটা এখানে বসাবো, তাহলে 3 মাইনাস 4 2 মাইনাস 10 ডিভাইডেড রুট, এখানে x এবং y সহগের উপর হোল স্কয়ার, তাহলে 3 উপরে হোল স্কয়ার মাইনাস 4 তার উপর হোল স্কয়ার, তাহলে দেখো এটা -9 -8 -10, এখানে পরম মান ডিভাইডেড এখানে 9 প্লাস 16, তাহলে দেখো এটা 17 তাহলে 27, তাহলে -27 ডিভাইডেড এখানে দেখো আমাদের 25, তাহলে এখানে 5, তাহলে দেখো আমরা লিখতে পারি 27 ডিভাইডেড 5 একক। এরপর দেখো আমরা লিখবো -3 টু বিন্দু হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, তাহলে দেখো আমরা এখানে এই 2 নং রেখার ক্ষেত্রে আমরা লম্ব দূরত্ব বের করব, তাহলে 3 মাইনাস এখানে দেখো প্লাস 4 2, এখানে দেখো -2 ডিভাইডেড 3 এর উপরে a স্কয়ার প্লাস -4, এখানে দেখো প্লাস 4 তার উপরে হোল স্কয়ার, তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি -9 প্লাস 8 -2 ডিভাইডেড এটা 9 প্লাস 16, তাহলে আমরা এখানে লিখবো মাইনাস, তাহলে 11, তাহলে 3 ডিভাইডেড এখানে 5, তাহলে 3 ডিভাইডেড 5 একক। আমাদের এটাই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা এইভাবে যে কণিক থেকে যে প্রশ্নটি 2025 সালে ঢাকা বোর্ডে এসেছিল, এটা আমরা এভাবে সমাধান করতে পারি।